হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে ওবিসি কেসের একদম শুরু থেকে কি কি ঘটেছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। টুটা পয়েন্ট, অবান্তর কিছু আলোচনা করব না, কিন্তু তোমাদের এইটাও জেনে রাখা উচিত যে এত বড় একটা কেস যেটা তোমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিচ্ছে, সেটা কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন, কি নিয়ে এত বড় একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে চাকরিজীবীদের মধ্যে, যাতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমি একদম টু দা পয়েন্ট ব্যাপারগুলোকে আলোচনা করব একটার পর একটা। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু হেডলাইন, যখন থেকে এটা শুরু হয়েছে আমি পুরো সবকটা নিউজ পোর্টালগুলোকে ঘেটে ঘেটে আমি টু দা পয়েন্ট পুরো ব্যাপারগুলোকে তোমাদের জন্য তুলে এনেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি তার সঙ্গে এটা আলোচনা করব যে এই জট কাটানোর উপায় কি, কিভাবে এই জটটা কাটতে পারে, কি এর ভবিষ্যৎ। তোমাদের সঙ্গে এর ভবিষ্যৎ কিন্তু অনেকটা জড়িত রয়েছে, সেটা তোমরা জেনারেল কমিউনিটি থেকে হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও বা না হও। তো যাই হোক, আমি এবার প্রথম থেকে আলোচনা শুরু করি। একদম শুরুতে যেটা আমাকে দেখতে হবে যে ওবিসি কেসটা কি এবং কোথা থেকে শুরু হয়েছে। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটা মামলা করে। কে করেন? অমল কুমার দাস। এই ব্যক্তির নামটা তোমরা মাথায় রাখো। এই হচ্ছে যিনি পুরো ব্যাপারটাকে কোর্টের সামনে তুলে ধরেন এবং বলেন যে 2010-এর পর থেকে যা যা ওবিসি সার্টিফিকেশন হয়েছে, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমাদের টিএমসি গভর্নমেন্ট আসার পর থেকে মোটামুটি রাফলি বলতে পারো 2011-তে এসছে, তো 2010-এর পর থেকে যা যা ওবিসি সার্টিফিকেশন হয়েছে সেগুলো নিয়ম মেনে হয়নি এবং সেটা তিনি আমাদের হাইকোর্টের সামনে তুলে ধরেন। ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট এবং বলে যে গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ ছিল হাইকোর্টের, তারা বলেন যে 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হোক, কারণ সেটা নিয়ম মেনে হয়নি। যেই ক্রাইটেরিয়ার জন্য একটা ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় সেই ক্রাইটেরিয়া এখানে প্রপারলি ফলো করা হয়নি। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেশন অকেজ হয়ে যায় এবং তার সঙ্গেই অনিশ্চিত হয়ে যায় কোটি কোটি স্টুডেন্টের ভবিষ্যৎ। এবার এই কেসটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় উচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতের মূল মামলাটি চলছিল রাজ্য সরকারের সঙ্গে অমল কুমার দাসের। পরে হাইকোর্টে এইটাকে চ্যালেঞ্জ করে যখন রাজ্য সরকার যায়, তখন অনগ্রসর শ্রেণী কমিশন কল্যাণ দপ্তরও এর সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে একই বাদী পক্ষ হয়ে যোগ দেয়, যে তারাও বলে যে বিবাদী পক্ষ হয়ে যে আমরাও এইটার চ্যালেঞ্জ করছি যে এটা কেন ক্যান্সেল হবে। একরকম ভাবে রাজ্য সরকারের সঙ্গে কোমর বেঁধে তারাও ব্যাপারটাকে চ্যালেঞ্জ জানায়। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে এখনো চলছে, তোমরা জানো, এবং কি হয়েছে সেটা আমি পরে আসছি। সেটির শুনানি হচ্ছে বিচারপতি গবইয়ের বেঞ্চে এবং এখনো পর্যন্ত তারই বেঞ্চে এই পুরো শুনানিটা চলছে। এরপরে 31শে জানুয়ারি 2025 একটা রিমার্কেবল ডেট, যেটা আমাদের কিছুটা আশার আলো দেখিয়েছিল। কি হয়েছিল সেদিন? কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ। অমল কুমার আগে কেস করেছিলেন এবং সেই একই ধরনের একটা কেস অবনী কুমার ঘোষ করেন। এই মামলাটিও মোট 3টে বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং অমল কুমার দাস। ওকে, 31শে জানুয়ারির নতুন মামলাটি, এটা পুরনো মামলাটি, নতুন মামলাটি যেটা দায়ের হয় 31শে জানুয়ারি, সেই নতুন মামলাটি শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের রায়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। এই কেসটা কোথায় হয়েছিল 31শে জানুয়ারি? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানায় যেহেতু হাইকোর্ট এই এগেনস্টে একটা বলে দিয়েছে অলরেডি যে আমরা এইটার এগেনস্টে কি হবে, যে আমরা এই 12 লক্ষ সার্টিফিকেট ক্যান্সেল করেছি, তো সুতরাং আমরা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। এবং তার সঙ্গে তার মামলাটি খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ, কিন্তু এটা কিন্তু অন্য বেঞ্চে গেছিল, বিচারপতি গবইয়ের বেঞ্চে নয়, এটাও জানতে হবে। দুই বিচারপতির বেঞ্চ এটাও জানিয়েছিল যদি এই সংক্রান্ত আরো কোনো আবেদন বিচারাধীন থাকে তাহলে সেইটারও নিষ্পত্তি করা হলো। এই স্টেটমেন্টটা বড় স্টেটমেন্ট ছিল।
সবাই ভাবছিল যে অমল কুমার দাসের যে কেসটা এতদিন ধরে কোর্টে ঝুলে রয়েছে সেইটার কোনো নিষ্পত্তি হচ্ছে না, অথচ কি করে হঠাৎ করে একদিন আনা ওই টাইপেরই একটা কেসকে সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতির ডিভিশন বেঞ্চ পুরোপুরি খারিজ করে দিয়ে বলে দিল যে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের একটা আশার আলো জাগলো যে না, তাহলে হয়তো যেটা অমল কুমার দাসের কেসটা ছিল সেটারও নিষ্পত্তি হয়ে যাবে এবার। নতুন ডেট যেটা ছিল তখন 18ই ফেব্রুয়ারি ছিল নতুন ডেট, তখন হয়তো এটা নিষ্পত্তি হয়ে যাবে, কেস সমাপ্ত, এবং হয়তো এবার আমাদের তাহলে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হবে। কিন্তু হায়, সেরকম কিছুই হলো না। কি হলো তাহলে? যেটা হলো 18ই মার্চ 18ই ফেব্রুয়ারি কোনো শুনানি হলো না। 18ই ফেব্রুয়ারি শুনানি হলো না, ডেট গিয়ে পিছিয়ে হলো 18ই মার্চ 2025। রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বল, যিনি তোমরা জানো যে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা এবং তিনিই কিন্তু এই কেসটা লড়ছিলেন, তিনি মানে শীর্ষ আদালতে জানায় যে আদালত যেরকম নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী আমাদের একটা সমীক্ষা অলরেডি চলছে এবং এই সমীক্ষার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে, আমাদের 3 মাসের সময়সীমা দেওয়া হোক। সেই মতো রাজ্যকে 3 মাস সময় দেয়। তখন সুপ্রিম কোর্ট এটাও জিজ্ঞেস করে যে তাকে আমরা অপর পক্ষকেও জিজ্ঞেস করা দরকার যে তাদের কোনো আপত্তি আছে কিনা। সেই সময় কপিল সিব্বল জানান যে অপর পক্ষে নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা নয়। কেন থাকার কথা নয়? কারণ তারাই চাইছিল যে এরকম সমীক্ষা হোক, যে আসল সত্যিটা বেরো। তো সেক্ষেত্রে আশা করা যায় তাদের কোনো নেই এবং বিচারপতি তখন জানান ঠিক আছে, 3 মাসের সময় দেওয়া, 3 মাসের নতুন করে সময় দেওয়া হলো। তার মানে এইটা এখন যখন মার্চের মাঝামাঝি সময় বা শেষের দিকে, এপ্রিল মে জুন, আবার শুনানি হবে গিয়ে জুলাই মাসে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুলাই মাসের পরে এই মামলার শুনানি হবে, এটাও বোঝা গেল। এর মধ্যে গিয়ে মমতা ব্যানার্জি কি বললেন? উনি বললেন যে মমতা ব্যানার্জি বলছেন রাজ্যে শুনে শীর্ষ আদালত রাজ্যকে 3 মাস সময় দেওয়া সুপ্রিম কোর্টের প্রশংসা করেছেন উনি বলেন যে অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসির যে সার্টিফিকেশন প্রয়োগ, যে সার্টিফিকেশন রিলেটেড যা যা প্রবলেম আছে সেটা মিটে গেলেই আমাদের নিয়োগ পদ্ধতি শুরু হবে। আমাদের কাছে রাজ্যে 2 থেকে 3 লাখ কর্মসংস্থান আছে এবং এটা মিটে গেলেই আমাদের সব শুরু হবে। উনি এটাও বলেন যে যারা হচ্ছে অন্যান্য সরকারের বিরোধী পক্ষে আছেন যারা, তারা এই ব্যাপারটার মধ্যে এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করছে যাতে রিক্রুটমেন্ট না হয়। তিনি রিক্রুটমেন্ট দিতেই চান, কিন্তু বিরোধী পক্ষরা চান না রিক্রুটমেন্ট হোক। এটা ওনার মতামত, আমার মতামত না, ওনারটাই কোর্ট করে লেখা আছে। সুপ্রিম কোর্টের ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকানো যাবে না, অ্যাজ ইফ যে তার সঙ্গে শত্রুতা করে তিনি নিয়োগ দিতে চান, বাকিরা দিতে চাইছেন না, এটা তার মতামত, আমি এই নিয়ে কোনো টিপ্পণী করব না। কিন্তু আরেকটা এখানে কেস ঘটে এর মধ্যে। এটা ঘটেছিল 18ই মার্চ, এবার 19শে মার্চ মমতা ব্যানার্জি স্টেটমেন্টটি দেন। 20শে মার্চ কি হয়, ওবিসি ভুক্তদের সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যের সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হলো। কে জানালেন? সেই অমল কুমার দাস, যার নামটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম। সেই অমল কুমার দাস আবেদন জানান। সেখানে হাইকোর্টের নির্দেশ ছিল সব জনজাতির ভিত্তিতে সার্ভে করা হবে। উনি বলেন যে তাহলে শুধুমাত্র 113টি জনজাতির ওপরে কেন করা হচ্ছে? যে কয়েক কোটি লোকের ওপরে যেটা হওয়া উচিত ছিল সমীক্ষাটা, সেটা কেবলমাত্র 113টি জনজাতি এবং যাদের ক্যান্সেল করা হয়েছে সেই জনজাতির ভিত্তিতে কেন হচ্ছে, বাকিদের করা হচ্ছে না? প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং চৈতালি চট্টোপাধ্যায় যে ডিভিশন বেঞ্চ ছিল, বৃহস্পতিবার এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তারা বলছেন তো মামলা দায়ের করা যেতে পারে। এই হয়ে গেল পুরো সিচুয়েশনটা, কি কি হয়েছে আমি পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বড় প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি? এই তো বুঝতে পারলাম এর ভবিষ্যৎ কি, জট কিভাবে কাটতে পারে। দেখো ব্যাপারটা কি হয়েছে আমি একটু বলি তোমাদের সামনে, যে সমীক্ষাটা যে 3 মাস সময় চেয়েছে এর মধ্যে আরো একটা ব্যাপার আছে। সমীক্ষা চলাকালীন কোনো রিক্রুটমেন্ট হবে না এরকম কোথাও বলা নেই, এটা ওই কেসেরই একজন আইনজীবী বলেন। তো সুতরাং রিক্রুটমেন্ট হতেই পারে, কিন্তু একটা তো কমপ্লিকেশন রয়েই গেছে, ওবিসি কাদেরকে মানা হবে?
যারা ওবিসির জন্য অ্যাপ্লাই করবে যে আমরা ওবিসি সার্টিফিকেশন হোল্ডার, তাহলে আমাদের রিক্রুটমেন্টের জন্য ওই ছাড় দেওয়া হোক মার্কসের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে, তাহলে সেটা কি করে জাস্টিফাই করা হবে যদি ওবিসির সার্টিফিকেশন নিয়েই জল ঘোলা থাকে। সুতরাং 3 মাস হয়তো এটা ঝুলবে, কিন্তু আরো একটা পজিটিভ ব্যাপারও আছে। পজিটিভ ব্যাপারটা কি, যে যদি এই সমীক্ষাটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সমীক্ষাটা চ্যালেঞ্জ করে যদি এই কেসটাকেও আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়, হয়তো সমীক্ষাটা ক্যান্সেল হতে পারে, সেক্ষেত্রে হয়তো কেসটা একটু এগিয়ে আসতে পারে জুলাই পর্যন্ত না ঝুলে। দেখো ব্যাপারটা এই জায়গাটাই আটকে আছে যে কেসটার সমাপ্তি কবে হবে, কিভাবে হবে। তবে আমি বলবো যে তোমরা প্রিপারেশন নাও, তোমরা একটা নয় মাল্টিপল পরীক্ষা রয়েছে তোমাদের সামনে, সেগুলোর পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। কিন্তু হ্যাঁ, একটা কনফিউশন তোমাদের মনে থেকেই যাবে, সেটা হয়তো কেটেও যাবে সময়ের সঙ্গে সঙ্গে। নিজের প্রিপারেশনটাকে বুস্ট আপ করো, যাতে কিনা যেই দিনই পরীক্ষা হোক না কেন সেই দিন যেন তোমাকে আর দুবার ভাবতে না হয় রিক্রুটমেন্টের জন্য, যেন তোমাদের সিটটা তখন অন্তত পরীক্ষায় বসে নিজেদের সিটটাকে নিশ্চিত করতে পারো। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।